তো আজকে আমাদের টপিক পদার্থের উপর পদার্থের উপর চাপের যে প্রভাব সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। চাপের প্রভাব। আচ্ছা, শুরুতে তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তা হলো, পদার্থ কয় প্রকার? তিন প্রকার। পাঁচ বড়টা। আচ্ছা, পদার্থ মেইনলি দুই প্রকার, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। কিন্তু পদার্থের অবস্থা পাঁচ প্রকার এবং তিন প্রকার হতে পারে। ঠিক আছে। সো এই কমন বলতে আমরা প্রত্যেকেই করি। যখনই আমরা পদার্থের প্রকার বলি তখন আমরা পদার্থের অবস্থার প্রকারটা বলে ফেলি। ইটস এ গ্রেট মিস্টেক। সো এটা হচ্ছে তোমাদের মেনলি চ্যাপ্টার 5, ফিজিক্সের চ্যাপ্টার 5 আমরা স্টার্ট করছি। ওকে। সো শুরুতে আমরা বুঝতে চাই চাপ আসলে কি। ঠিক আছে, আওয়ার ফার্স্ট টাইটেল উড বি চাপ, যেটাকে আমরা ইংলিশে বলছি প্রেশার। আমরা প্রত্যেকেই চাপ শব্দটা খুব ব্যবহার করি, আমরা খুব চাপ যাচ্ছে, পড়াশোনার চাপ বলি। ঠিক আছে, বিশেষ করে আমাদের মেন্টাল চাপ বলি, মানসিক চাপের কথা বলি আমরা। এবং ফিজিক্সের চাপ আর ওই চাপগুলোর মধ্যে খানিকটা ডিফারেন্স আছে, তবে একদমই বেশি ডিফারেন্স আছে তাও বলা যায় না। কারণ চাপ ওয়ান টাইপ অফ একক ক্ষেত্রফলের উপর বল প্রয়োগকে মিন করে। যেমন তুমি যদি একটা, আমি দুইটা ব্যাগের কথা তোমাদের কাছে বলি, আগে আমি একটা স্টোরি বলি, দেন আমরা পড়াই যাচ্ছি। সো আমার কাছে একটা ব্যাগ আছে যেটার হাতল এরকম। সো ইটস এ ব্যাগ, এটা একটা ব্যাগ। আরেকটা ব্যাগ আছে, সেম ব্যাগই কিন্তু তার হাতলটা একটু মোটা। তোমরা একটা অ্যান্সার দাও তো, ব্যাগ ওয়ান বেশি আরামদায়ক হবে নিতে নাকি ব্যাগ 2 নিতে বেশি আরামদায়ক হবে? কোন ব্যাগটা নিতে বেশি আরামদায়ক? কোনটা বলেছো আবির? তার ব্যাক টু। ব্যাগ 2 আরামদায়ক হবে। রিজন কি বলতে পারো আবির? হোয়াটস দ্য রিজন? এটা একটু মোটা তাই। তার ক্ষেত্রফলটা বেশি। যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে চাপ কম অনুভব হয়। চাপ ঠিকই প্রয়োগ করে বাট, বল ঠিকই প্রয়োগ করে বাট চাপটা ডিফারেন্স হয়ে যায়। সো এই জন্য আমরা দেখতে পাই, ধরো লেটস সে আমার এই যে পেনটা আছে, এই পেনের সম্মুখ অংশটা খুবই সরু। সরু হওয়া বলতে ক্ষেত্রফলটা ছোট। ঠিক আছে। তো এটা যখন আমার আঙ্গুলের উপর, আমি এটার উপর এটা থেকে বল প্রয়োগ করি, তখন আমি ব্যথা পাচ্ছি। ওকে। বাট আমার এটার পিছন পার্টটা একটু ক্ষেত্রফল বড়, আমি যখন এটা দিয়ে একই বল প্রয়োগ করছি কিন্তু আমি বেশি ব্যথা পাচ্ছি না। দ্যাট মিন্স আগের বারে চাপ বেশি ছিল ক্ষেত্রফল ছোট হওয়ার কারণে, পরের বারে চাপ কম ছিল, রিজন হচ্ছে একই বল কিন্তু প্রয়োগ করতেছিলাম কিন্তু ক্ষেত্রফলটা বড় হওয়ার কারণে চাপটা কম পড়েছে। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে আমরা চাপের সংজ্ঞাটা একটু লিখে ফেলি, দেন একে একে ব্যাখ্যা করছি। তাহলে সংজ্ঞা, ফার্স্টে সংজ্ঞাটা আমি একটু আলাপ করে নিই। চাপ হলো বস্তুর বস্তুর উপর একক ক্ষেত্রফলের বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত লম্বভাবে প্রযুক্ত বলকে ওই বস্তুর উপর চাপ বলে। চাপ বলা হবে বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে ওই বস্তুর উপর চাপ বলবে। ঠিক আছে। তার মানে একটা একক ক্ষেত্রফল তোমার কাছে আছে, এমন একটা ক্ষেত্রফল যেটা
দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, লেটস সে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রফলটার, মানে এই অঞ্চলটার? 1 m²। 1 m², 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হবে। সো 1 মিটার স্কোয়ার উপর তুমি যদি F বল প্রয়োগ করো, তাহলে এটাকে আমরা চাপ বলতে পারি। চাপ আসলে 1 মিটার স্কোয়ার বা একক ক্ষেত্রফলের উপর হিসাব করা হয়। এটা হতে পারে 1 মিটার স্কোয়ার, হতে পারে 1 সেন্টিমিটার স্কোয়ার, হতে পারে 1 মিলিমিটার স্কোয়ার, ডাজেন্ট ম্যাটার, জাস্ট আমরা একক ক্ষেত্রফলের মধ্যে করছি কিনা, দ্যাটস দ্য মেইন থিং। অলরাইট, এটুক সবাই ক্লিয়ার? হ্যাঁ, চাপ যদি লম্ব ভাবে প্রয়োগ না করে যদি আনত ভাবে প্রয়োগ করা হতো। ইয়েস, চাপ নিয়ে আমাদের এই ব্যাখ্যাগুলো একটু করতে হবে, লম্ব, আনত, চাপের, এই যে চাপের চাপ যে স্কেলার রাশি, সেটাও অনেকে বুঝতে পারি না আমরা। সো এইসব বিষয়ে আমি আলাপ করতেছি। হ্যাঁ, তোমার প্রশ্নটা আমার মাথায় থাকলো। হ্যাঁ, আমি ব্যাখ্যা করছি একটু পরে। তো চাপের রাশিমালাটা একটু আমরা বের করে নিই আগে। চাপের রাশিমালা, এখন আমাদের নেক্সট টপিক হবে চাপের সংজ্ঞা। আমরা বুঝলাম একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলবো চাপ, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলবো। সো এখন আমাদের সেকেন্ড টপিক হলো চাপের রাশিমালা। চাপের রাশিমালা, অর্থাৎ চাপের জন্য কোন সূত্রটা আসবে, চাপের সূত্র কোনটা, বেসিক ফর্মুলাটা আমরা আগে নিয়ে আসতে চাই। আমরা ধরলাম আমাদের ক্ষেত্রফলটা, আমরা স্পেসিফিকলি জানি না যে ক্ষেত্রফল কত, আমরা ধরলাম মিটার স্কোয়ার আমাদের ক্ষেত্রফল আছে একটা, এটা একটা মিটার স্কোয়ার ক্ষেত্রফল। মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে প্রযুক্ত বল ধরলাম F নিউটন, মিটার স্কোয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত বল ধরলাম F নিউটন, প্রযুক্ত বল F নিউটন। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত বল হবে F/A, ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম করেছি, ছোটবেলায় ঐকিক নিয়ম আমরা করতাম। তো আমি এখন একটা প্রশ্ন করব সাদকে। স্যার, তুমি বলো যে ঐকিক নিয়ম কেন গুরুত্বপূর্ণ, কেন ঐকিক নিয়ম আমাদের এত জরুরি? প্লিজ অ্যান্সার মি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো। সাদ, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। তুমি কি মনে করো যে ইউনিটারি মেথড কেন ইম্পর্টেন্ট, ঐকিক নিয়ম কেন জরুরি আসলে? এটা আমি জানি না। আচ্ছা, ভেরি গুড, সমস্যা নাই। আচ্ছা, একটু আয়ান বলো তো দেখি ইউনিটারি মেথড কেন ইম্পর্টেন্ট। যে কোনো কিছুকে আমরা একক মাত্রায় নিয়ে এসে সেটা থেকে বিভিন্ন ধরনের এককে নিয়ে যেতে পারি, বা ওটার ক্ষেত্রফল বিভিন্ন ধরনের ডাইমেনশনে নিয়ে যেতে পারি। এটাকে আমরা এক অথবা এককে নিয়ে আসার আহ, কারণে একটা সুবিধা পাই, যাতে একের সাথে যেটাই গুণ করি আমরা ওই আবার সংখ্যাটা পাই। আচ্ছা, ঠিক আছে, উনি বলেছো, কিন্তু রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো? ধরো আমি যদি বলি 5টা আপেলের দাম 50 টাকা, আমি ইনস্ট্যান্ট তোমার কাছে জানতে চাইলাম তাহলে 7টা আপেলের দাম কত হবে। তখন তোমার একটু ক্যালকুলেশনটা টাফ হয়ে যাচ্ছে, 5টা আপেলের দাম 50, 7টা আপেলের দাম, যদি আমি একে চলে যাই তখন আমার জন্য ইজি হয়। দেখো, একটা আপেলের দাম বের করে ফেললাম 10 টাকা, দেন 7 দিয়ে গুণ করে দিলাম 70 টাকা। একে না গেলে কিন্তু খুবই ঝামেলায় পড়তেছি। ঠিক আছে, সো আমরা এই জন্য ইউনিটলি কাজ করার যে টেন্ডেন্সিটা ম্যাথের মধ্যে অলওয়েজ আছে আর কি। অলরাইট, সো চলো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে তাহলে প্রযুক্ত যে বলটা ছিল সেটা হচ্ছে F/A। ওকে, সো মেইনলি প্রেসারের তাহলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি F/A, উপরে থাকবে বল বা প্রযুক্ত বল, আর নিচে থাকবে ক্ষেত্রফল। এখন যাব তাসফিনের যে কোয়েশ্চনটা ছিল, যে আমরা লম্বভাবে যদি বল না দিই তাহলে কি চাপ হবে কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে চিন্তা করতে হয়, দেখো, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি,
এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করি, ধরো এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিক কোন দিকে, এটা ক্ষেত্রফলের দিক কোন দিকে, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, উই নো দ্যাট, বাট এটার দিক কোন দিকে? লম্বভাবে এর বাইরের দিকে। ইয়েস, পারপেন্ডিকুলার এন্ড আউটওয়ার্ড, আউটওয়ার্ড, আউটওয়ার্ড বলতে এটা ইটস লাইক দ্যাট, যে স্ক্রিন থেকে এদিকে আসতেছে। ওকে, অলরাইট, ধরো এটি স্ক্রিন হলে, এটা যদি আমার হাতটা যদি স্ক্রিন হয়, এইটার সাথে লম্ব বরাবর এভাবেই থাকবে। ওকে, এটাই হচ্ছে আসলে কি ক্ষেত্রফলের দিক। ওকে, সো ক্ষেত্রফলের দিক হচ্ছে লম্ব বরাবর। বলটাও যদি ঠিক লম্ব বরাবর প্রযুক্ত না হয়, যে আনতভাবে প্রযুক্ত হয়, তখন এটার একটা উপাংশ পাই আমরা। কি পাই? বল যেহেতু একটা ভেক্টর রাশি। আচ্ছা, আমি যদি আরেকটু ভালো মতো তোমাদের বোঝাই, ধরো এই বস্তুটা তোমার কাছে আছে, তুমি এই বস্তুকে একটু আনতভাবে অ্যাঙ্গেল করে তুমি হচ্ছে এটাকে বল প্রয়োগ করেছো, তখন কি হবে? এই ভেক্টরটা আর ভেক্টর হিসাবে থাকবে না, এটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, এটা দুইটা উপাংশ তৈরি হয়ে যাবে, এফ কস থিটা, এফ সাইন থিটা। ওকে, তার মানে চাপের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে যেটা লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, মানে উপাংশের লম্ব যেটা, সেটাই অলওয়েজ অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে আরেকটা অংশ অ্যাপ্লিকেবল হচ্ছে না। দ্যাটস ওয়াই তোমাদের সংজ্ঞাটাতে লম্বভাবে এই ওয়ার্ডটা বলা দেওয়া আছে, কিন্তু লম্ব ছাড়াও হতে পারে, সেক্ষেত্রে ফুল ফিল আসবে না, একটা উপাংশ আসবে। ইজ ইট ক্লিয়ার? তাসফিন, কি বুঝতে পারছো? তার মানে আনতভাবেও হতে পারে চাপের প্রয়োগ, কিন্তু যে পরিমাণ বল তুমি প্রয়োগ করছো সে পরিমাণ বল কিন্তু আর প্রয়োগ হবে না ওই তলের মধ্যে, স্পেসিফিক তলের মধ্যে, কারণ তলের লম্ব বরাবরই বলটা প্রয়োগ করতে হয়, দেন চাপটা জেনারেট হয়। মানে ভাইয়া যদি আনত ভাবে আমি বল প্রয়োগ করি সে বলটা ভাগ হয়ে যায়, আর ভাগ হয়ে লম্ব যায়, ভাবে যেটা এফ সাইন থিটা শুধু সেটা প্রয়োগ হয়, আর সেটাই যেটা প্রয়োগ কস হয়। থিটা ওইটার প্রয়োগ হয় না। এক্স্যাক্টলি, ইউ গেট দ্য পয়েন্ট। এই জন্য আসলে আমরা লম্বভাবে ওয়ার্ডটা বলে দিই আর কি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে চাপের রাশিমালা কি? পি ইকুয়ালস টু এফ বাই এ, পি ইকুয়ালস টু এফ বাই এ। ওকে, সো পি ইকুয়ালস টু এফ বাই এ। এবার একটু সম্পর্কটা দেখি। আচ্ছা, এখন আমি এক একজন থেকে প্রশ্ন করবে, অ্যান্সার দিবে। ফার্স্টে রুহি বলবে, রুহি বলো, যদি আমি বল অনেক বাড়াই দেই তাহলে চাপ বাড়বে না কমবে? বল বাড়ালে চাপ বাড়বে নাকি কমবে? রুহি, তোমরা একটু অ্যান্সার করে ট্রাই করো কুইক, আমি চাচ্ছি একটু ফিডব্যাক নিতে। কেন বাড়বে বলে মনে হচ্ছে রুহি তোমার? সব কমবে বেশি করে। ওকে, কারণ এটা লবে আছে। ওকে, আমরা জানি একটা ভগ্নাংশের লব বৃদ্ধি পেলে পুরো ভগ্নাংশের মানটাই বৃদ্ধি পায়, সমানুপাতিক। তাহলে পি প্রপোর্শনাল টু এফ, তাহলে চাপ বাড়বে যদি আমরা বল বাড়াই। ওকে, আবার চাপের সাথে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক। আমরা দেখেছিলাম যখন আমরা এই ক্ষুদ্র অংশ দিয়ে আমাদের বডিতে বল প্রয়োগ করছিলাম তখন বেশি ব্যথা পাচ্ছিলাম, রিজন হচ্ছে ক্ষেত্রফল ছোট, ক্ষেত্রফল যত ছোট করা হবে চাপ তত বেড়ে যাবে। এই যে ব্যথা পাওয়াটাকে তোমরা চাপের সাথে কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? যত ছোট জিনিস হবে তত বেশি ব্যথা পেতে পারো। আরেকটা রিয়েল এক্সাম্পল তোমাদের দেই, লেটস সে এরকম ছোট একটা জিনিস, জাস্ট একটা লৌহখণ্ড হতে পারে, আমাদের চাবি যে ইউজ করি তালা চাবির মধ্যে যে চাবিটা আছে, এরকম একটা চাবি, এই চাবিটা ধরো আমার মাথার উপর আমি ফেলতেছি, আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে ফেললাম, তাহলে আমি তেমন ব্যথা পাচ্ছি না। এটা অনেক বেশি ডিস্টেন্স থেকে যখন ফেলবো তখন এটা ত্বরণ প্রাপ্ত হবে, বলটা বেড়ে যাবে, ফলে আমার মাথায় কিন্তু ভীষণ একটা আঘাত আমি পেতে পারি। সো এটা চেয়ে আমরা কম্পেয়ার করতে পারি, বল যত বাড়াবো তত আমি ব্যথা বেশি পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এটা রিয়েল এক্সাম্পল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? ছোট জিনিস, যেমন ধরো একটা গুলি, একটা বুলেট যখন মারা হয়, বন্দুক থেকে বুলেট যখন মারা হয়, বুলেট কেন মানুষকে ভীষণভাবে আঘাত করতে পারে, ইভেন হচ্ছে মানুষের বডি পুরা ছিদ্র করে অন্য পাশে বের হয়ে যেতে পারে? রিজন হলো যে এটা খুবই ক্ষুদ্র আকৃতির, ক্ষেত্রফল ছোট, কম বলে অধিক অধিক চাপ প্রয়োগ হয় এবং ছিদ্র হয়ে যেতে পারে। ইটস লাইক দ্যাট। ওকে, এটুকু আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে চাপ প্রপোর্শনালটা আসলে কি? বল, আর চাপ অ্যান্টি প্রপোর্শনাল টু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্ষেত্রফল। ওকে,
তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, চাপ বাড়লে ক্ষেত্রফল কমবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, এটুকু আমরা বুঝলাম যে ক্ষেত্রফলের সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক চাপের, আর বলের সাথে সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? এবার চলে যাব চাপের এককে। এর আগে আমি একটা অনেক বড় একটা প্রশ্নের অ্যান্সার দিব। এই প্রশ্ন নিয়ে তোমাদের সবারই একটা কনফিউশন থাকতে পারে, চাপ কি আসলে ভেক্টর নাকি স্কেলার? চাপ কি ভেক্টর নাকি স্কেলার? যেহেতু আমরা লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলি, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলি, এই জন্য আমরা অনেকেই মনে করি চাপের দিক আছে, বাট চাপের না আসলে আলটিমেট একটা দিক নেই, ফিক্সড কোনো দিক নেই। চাপের, চাপ সৃষ্টিকারী বলের দিক আছে, বাট চাপের দিক নাই। তো এই কথাটা আমি একটু বড় করে আগে লিখে ফেলবো। চাপ সৃষ্টিকারী সৃষ্টিকারী বলের দিক আছে, দিক আছে, কিন্তু চাপের দিক নেই। চাপের দিক নেই, দিক নেই বলা যায় না, মাল্টিপল ডিরেকশন আছে, চাপের একটি মাত্র দিক নেই, একটি মাত্র দিক নেই। তাই এটা কি হবে, ভেক্টর হবে নাকি স্কেলার হবে? অ্যান্সার দাও, ভেক্টর নাকি স্কেলার চাপ? স্কেলার। স্কেলার আমরা বলি, ইয়েস, বাট এটা স্কেলারের মধ্যে একটা স্পেশাল কেস, এটা নিয়ে একটু ডিসকাশন আমি করতে চাই। তো পি ইকুয়ালস টু এফ বাই এ আমরা জানি, বাট এখানে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি, দুইটা ভেক্টর দিয়ে ভাগ করার পরে আমরা স্কেলার জিনিস পাচ্ছি, তাই না? নর্মালি মনে হতে পারে যে বল যেদিকে প্রয়োগ করা হয় চাপের সেদিকে দিক হতে পারে, কিন্তু ইটস রং। বাট আমাদের এখানে যে চিন্তাটা করতে হবে, পি এর কেন, পি কে কেন স্কেলার বলা হচ্ছে বা চাপকে কেন স্কেলার বলা হচ্ছে? চাপ আসলে স্কেলার না, ভেক্টরও না, এটাকে বলা হয় টেনসর জিরো স্কেলার। আরেকটা আছে স্ট্রেস বা পীড়ন, এটাকে বলা হয় টেনসর রাশি। আমরা যে দুই ধরনের রাশি জানি, ভেক্টর, স্কেলার, এগুলোর সাথে আরেকটা ওয়ার্ড খুবই কুরিলেটেড এদের পাশাপাশি। স্কেলারের ক্ষেত্রে বলা হয় টেনসর জিরো, ভেক্টরের ক্ষেত্রে বলা হয় টেনসর ওয়ান। আবার পীড়ন যেটা আছে, যেটা চাপের একটা ভাই ভাই বলা যায়, চাপের একটা ক্লোজলি রিলেটেড টু উইথ চাপ, চাপ যা পীড়ন তা ইন এ সেন্স, বাট লিটল বিট ডিফারেন্স আছে। সো পীড়নকে আমরা বলি টেনসর রাশি। চাপ স্কেলার হলেও পীড়ন কি হয়, টেনসর হয়। রিজন হচ্ছে টেনসর বলতে বোঝায় এটার মাল্টিপল ডিরেকশন আছে, পীড়নের দিক আছে কিন্তু চাপের দিক নেই। তাহলে চাপ কি রাশি, স্কেলার রাশি। চাপ কি রাশি, স্কেলার রাশি। চাপ স্কেলার রাশি। অপশনে যদি স্কেলার ওয়ার্ডটা না থাকে তাহলে টেনসর হবে অ্যান্সার। অলরাইট, টেনশন নিয়ে ইন ডিটেলস পরে আবার আলোচনা আসবো, কারণ আপাতত চাচ্ছি যেগুলো বই আছে এগুলো একটু বেশি ভালো করে পড়ার পরে দেন এক্সট্রা টপিক পড়বো আমরা। সো এটুকু আই হোপ বুঝতে পেরেছো যে চাপ স্কেলার, যদি অপশনে স্কেলার না থাকে তাহলে কি দেখাতে হবে, টেনসর দেখাতে হবে। পরীক্ষা নির্ভর পড়াশোনা করলাম, বাট হোয়াট ডাজ মিন এক্স্যাক্টলি মিন টেনসর, এটা নিয়ে একটা আলাদা একটা লেকচার নিতে হবে, 30 মিনিটসের একটা লেকচার নিতে হবে টেনসর রাশির উপর। তো এই জন্য এগুলো আমরা আপাতত আমি এটি স্কিপ করলাম, আমরা কিছু টপিক পড়ে নিই, দেন ওইটাতে আমরা আই হোপ যাবো। তো এখন যাচ্ছি আমরা নেক্সট টপিক আমাদের, সেটা হলো চাপের একক এবং মাত্রা। চাপের বিভিন্ন পদ্ধতিতে একক আমরা দেখব, বিভিন্ন পদ্ধতিতে একক দেখব, একই সাথে এটার মাত্রাও আমরা দেখে নিব। শুরুতে এসআই পদ্ধতি, যেটা সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতি, এই পদ্ধতিতে এককটা বের করতে চাই। আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ, এফ এর একক হচ্ছে নিউটন, এসআই একক, আর এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার, কারণ এ মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মিটার গুণ মিটার, ইট উড বি মিটার স্কোয়ার। সো এদের ফাইনালি পাচ্ছি নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, নিউটন পার মিটার স্কোয়ার, এই জিনিসটাকে বলা হয় প্যাসকেল। প্যাসকেল, সো প্যাসকেল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। সো ওনাকে সম্মান করে
ভি এ দ্বারা নিউটন পার মিটার স্কয়ারকে আমরা লিখতে পারি। সো নিউটন পার মিটার স্কয়ারকে আমরা এখন থেকে কিও লিখতে পারি, প্যাসকেলও লিখতে পারি। নিউটন পার মিটার স্কয়ারকে আমরা প্যাসকেলও লিখতে পারি। আরেকটা একক আমরা বের করতে পারি, আর নিউটনকে আরেকটু স্প্যান্ড করে দিই। সো আমরা বললাম যে নিউটন পার মিটার স্কয়ার, বলেছো কেউ কিছু? আচ্ছা, এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটনের জায়গায় আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু এম এ, আমরা জানি। সো ভর গুণন ত্বরণ, ভর হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর হচ্ছে পার মিটার স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কেজি একটা মিটার, দুইটা মিটার, তাহলে পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে প্যাসকেল। সো অনেক সময় অপশনে নিউটন পার মিটার স্কোয়ার না দেখলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটাকে আরেকটু এক্সপ্যান্ড করে নিলে আই হোপ তোমরা পেয়ে যাবে। সো এটা হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটু বুঝলাম যে এসআই একক তিনটা, তিনটা আমরা এসআই একক পেলাম। একটা তো প্যাসকেল, প্যাসকেলকে আমরা নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারি, আবার নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও লিখতে পারছি। ওকে, তিনটাই এসআই একক, তিনটাই এসআই একক। স্যার এটা একটু বড় করেন। কোনটা বড় করব? সাউন্ড? না স্যার, লেখাটা লেখা একটু ছোট দেখাচ্ছে? আহ, আপনি ওই পাশে লিখছেন না, ওটা একটু তোলা হয়নি, একটু বড় করলে তুলে ও ফেলতাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও, তোলা হয় না, এখন তুলছো তুমি? রেকর্ড ক্লাস করে তুলো, ক্লাসে দেখে প্রশ্ন করো, রেকর্ড ক্লাস করে দেন নোট করো আর কি। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পারছো? আতিফা, বুঝা গেছে যা পড়াইছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার কাছে প্রশ্ন, চাপ কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার রাশি। স্কেলার রাশি। অপশনে যদি স্কেলার না থাকে তাহলে অ্যান্সার কি হবে? টেনসর। টেন্সর হবে। গুড, ঠিক আছে। ওকে, সো আমরা এরপরে যাচ্ছি, এসআই একক তো বুঝলাম, অন্যান্য পদ্ধতির এককগুলো একটু বের করতে চাই। চাপের আরো কিছু একক আছে, এটাকে বলে লিটার এটিএম এককে চাপ। লিটার এটিএম একক একটা আছে, এটাতে চাপের এককটা আমরা বের করতে চাই। লিটার এটিএম এককে চাপের একক। আচ্ছা, আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা পৃথিবী, যেটা যে পৃথিবীতে আমরা আছি, আমরা পৃথিবীর কোথায় আছি? পৃথিবীর কেন্দ্রের দিকে না পৃষ্ঠে আছি আমরা? পৃষ্ঠে। পৃষ্ঠে আছি, এই যে পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি, এখানে আমরা বসবাস করছি। আমাদের উপরে এখানে কিছু লেয়ার আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এন্ড থার্মোস্ফিয়ার, এসব ব্যাপারে তোমাদের আইডিয়া আছে আই হোপ। সো আমরা আছি ট্রপোস্ফিয়ারে, 1 to 12 কিলোমিটার অব্দি ট্রপোস্ফিয়ার। এখানে বায়ুর একটা মিশ্রণ আছে। আচ্ছা, এখন কোয়েশ্চেন তোমাদের কাছে, বায়ু আর গ্যাসের মধ্যে কি পার্থক্য আছে? বায়ু আর গ্যাসের মধ্যে কি পার্থক্য আছে? বায়ু আর গ্যাস কি একই? ভাইয়া, বিভিন্ন ধরনের গ্যাসকে একত্রে বায়ু বলা হতো। বাতাসের মধ্যে গ্যাসের মিশ্রণ মনে হয়। আচ্ছা, বায়ু আর বাতাস সেম, তাতে কোনো কনফিউশন নেই, কিন্তু বায়ু আর গ্যাস ভিন্ন। কিভাবে ভিন্ন? হ্যাঁ, তোমরা ভালোই অ্যান্সার দিয়েছো। আসলে বায়ু বলা হয় গ্যাসের অসমসত্ব মিশ্রণকে, গ্যাসের অসমসত্ব মিশ্রণকে, অসমসত্ব মানে প্রত্যেকে সেম পার্সেন্টেজ অ্যাটাচ হবে না। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। গ্যাসের অসমসত্ব মিশ্রণকে বায়ু বলে। গ্যাস কি হতে পারে? যেমন আমাদের বায়ুমণ্ডলে অলমোস্ট 78% নাইট্রোজেন গ্যাস আছে, N2 গ্যাস, 20.78% অক্সিজেন গ্যাস আছে, আবার 0.04% কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, আরো কিছু গ্যাস আছে, তাই না? আচ্ছা, এখানে নাইট্রোজেন কি যে পার্সেন্টেজ অ্যাটাচ আছে, অক্সিজেন কি সেই পার্সেন্টেজ অ্যাটাচ আছে তাদের?
ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ আমরা দেখছি। এগুলো সব মিক্সচার হয়ে দেন বায়ু হয়। এছাড়া তো আরো বিষয় ডাস্ট আছে, মেথান আছে, হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড আছে, সবকিছু মিলে একটা বায়ু হয়। হ্যাঁ, এখানে অনেক গ্যাস মিলে একটা বায়ু হবে। তো এখানে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ এরা অ্যাটাচ হচ্ছে। এই ধরনের ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ যখন অ্যাটাচ হয়, এটাকেই বলা হয় অসমসত্ব মিশ্রণ। এটাকে বলা হয় কি? গ্যাসের অসমসত্ব মিশ্রণ। তাহলে বায়ুর সংজ্ঞা কি? গ্যাসের অসমসত্ব মিশ্রণকে বায়ু বলে। ওকে, আমি হঠাৎ বায়ুতে কেন গেলাম? সো এই যে গ্যাসের যে মিশ্রণগুলো আছে, এগুলো এই বায়ুমণ্ডল, এটার মধ্যে থাকে। বায়ুর একটা সাগর এটা, বায়ুমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডল বলা হয় এই বায়ুর যে সাগরটা, এটাকে বলা হয় বায়ুমণ্ডল, যেখানে একটা গ্যাসের অসমসত্ব মিশ্রণ আমরা দেখতে পাই। এটার ইংরেজি নামটা আরো সুন্দর, আমার খুব পছন্দ ইংরেজি নামটা। কেন? এটা এসছে মেনলি, বায়ুমণ্ডলের ইংরেজি নাম হচ্ছে অ্যাটম। অ্যাটম মানে তোমরা নিশ্চয়ই জানো পরমাণু, আর মণ্ডল মানে হচ্ছে স্পেয়ার, গোলক, SPHERE, স্পেয়ার। দুইটাকে একসাথে অ্যাটাচ করো, একটু লিভ নিয়ে জয়েন করো প্লিজ, বি কুইক।